ভালো আছেন? ভালো। আপনি আমার চিনেন না? আচ্ছা, আপনার নামটা? আমি সেলিম মালিক। আচ্ছা, তো এখানে কি বাজার করতে এসেছেন? হ্যাঁ, এই যে বাজেট কি করবো। কি কিনলেন? আমি অবশ্য ফল কিনছি, অন্য কিছু কিনবো আজকে। ওই যে আপনার পেঁয়াজ কিনবো, রসুন, আলু কিনবো নতুন। আচ্ছা, তো ফলের দাম কেমন কি মনে হলো? বেশি না ফলের কম? দাম অনেক বেশি, অনেক বেশি। অনেক। আচ্ছা, এই যে পেয়ারা কিনলাম, এই সময় তো পেয়ারা 50 টাকা হওয়ার কথা, বা সর্বোচ্চ 60 টাকা। এখন চাচ্ছি হলো 90 টাকা। অনেক দামাদামি করে 70 টাকা কিনছে। আপনার কমলা, এটা চাচ্ছে হলো 300 টাকা। আমি আরেকটু কমে কিনেছি আর কি, দরদাম করতে হয়, না হলে ন্যায্য দামে পাওয়াটা খুব কঠিন। কিন্তু তারপরেও বেশি, প্রায় 250 টাকা মতো নিচ্ছে। অনেক বেশি না? এমনিতে আপনি কি সবজির দাম কি কমেছে না বেড়েছে আপনার কি মনে হয়? সবজির দাম তো এই মুহূর্তে অনেক কম মনে হচ্ছে, বিশেষ করে শীতকালীন সবজি চলে আসছে। এটা এখন কিছুটা স্বস্তি দেয়। তবে ভোক্তারা যে ভুক্তভোগী হচ্ছে, সেটা হলো সিন্ডিকেটের কারণে। এখন সেই সিন্ডিকেটটা কেমন, যে প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, যেটা আগে ছিল, সৌর শাসকের সময় ছিল, সেই চাঁদাবাজির এখন দখল নিয়েছে অন্যরা। তো দেখা যাচ্ছে সেই চাঁদাবাজি চলতেছে, আবার সেই দাম পুনরায় আবার সে আগের মতো। বাংলাদেশে আপনার হয়তো মনে থাকবে যে আপনার 5 আগস্টের পর কিন্তু দাম হঠাৎ করে কমে গিয়েছিল। এটা কি কারণে? ওই চাঁদাবাজি হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেটটা তখন একটু ভয় পেয়েছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা বুঝতে পারছে যে না, আগের মতো করে চললে কেউ কিছু করতে পারবে না। বা তারা যে এই যে দখলের যে আগে একটা মনোভাব ছিল, সেই পর্যায়ে আবার ফিরে আসছে। আপনি দেখেন তেলের বাজারে 8 টাকা বাড়ায় নিল কীভাবে, মনে আছে? যে 8 টাকা আগে যেটা করতো সৌর শাসকের সময়, শেখ হাসিনার সময় যেটা করতো, যে কোনো কিছু দাম বাড়ানো দরকার, বা ইন্টারন্যাশনাল মার্কেট হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু তাদের হাতে কিন্তু অলরেডি সেই পণ্যটা আগের মতোই ছিল, আর নতুন করে আমদানি করতে হয় নাই। তো তারা যেটা করে আগে যেটা করতো, যে হঠাৎ করে বাজার থেকে সেই জিনিসটা উধাও করে ফেলছে। বিশেষ করে তেলের বাজারে আমরা দেখি, তেল আর চিনির বাজারে আমরা ভেবেছি যে আগের মতো আর হবে না এবার, কিন্তু সেই পুরাতন সেইটাই আমরা দেখলাম, যে তারা হঠাৎ করে তেলটা উধাও করে ফেললো বাজার থেকে। সরকার বাধ্য হলো 8 টাকা দাম বাড়াতে। এই 8 টাকা বেশি দামে তেল বিক্রি হচ্ছে। তারপরও যে একদম পুরোপুরি স্বাভাবিক হয়েছে, এটা কারওয়ান বাজার, একটা বড় বাজার, এখানে হয়তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা নজরদারি আছে। এর জন্য হয়তো ব্যবসায়ীরা তেমন একটা কারসাজি করতে পারে না। কিন্তু আপনি গলিতে বা আমাদের এলাকার বাজারগুলোতে যান, দেখবেন যে ওইখানেও কিন্তু কারসাজি বা ওইখানে দাম বেশি রাখার যে প্রবণতা, সেটা কিন্তু এখনও চলতেছে। আচ্ছা, এই সিন্ডিকেট বন্ধ করার জন্য আপনার কি মনে হয় সরকারের কি করা উচিত? কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনি একটা খুব চমৎকার কোশ্চেন করেছেন। আসলে সরকারের কী পদক্ষেপ নেওয়া উচিত সাধারণ মানুষ খুব ভালো করে জানে, সরকারও জানে। দরকার হলো সদিচ্ছা। সরকার যদি চায় যে সদিচ্ছা, মানে আমরা সিন্ডিকেট বন্ধ করব, এটা যদি আসলে সত্যিকার অর্থে চায়, সিন্ডিকেট 2 দিনের মধ্যে ভাঙা সম্ভব। এটা কীভাবে? আপনি সরকার যদি ছাড় না দেয় যে কোন ব্যবসায়ী এই সিন্ডিকেটটা করতেছে, তার কাছে গোয়েন্দা সংস্থারই নাই, তথ্য নেই, অবশ্যই আছে। সেই ব্যবসায়ীকে যদি ধরে যে আপনার কাছে কি পরিমাণ আমদানি করেছেন আপনি পণ্যটা, এবং এই মুহূর্তে কি পরিমাণ মজুদ আছে, এটা তাদের লিস্টটা টান দিলেই হয়। একটা বিষয়, সেখানে তারা তাদের সরবরাহ এবং তাদের সক্ষমতা, সেটা কিন্তু মানে আমরা প্রকাশ পাচ্ছে। এখন এটা ইন্টারন্যাশনাল মার্কেটে কেমন কী দাম, বা স্থানীয় বাজারে কী দাম, সেটা যদি কম্পেয়ার করা হয়, তাহলে তাদের যে কারসাজি, এটা ধরা খুব একটা কঠিন না। আর আর তাদের যে গুদাম, সেখানেও কিন্তু তথ্য নেওয়া যায়। এখন সরকার যেটা করতে পারে, সেটা হলো যে তাদের শক্ত করে ধরতে হবে যে আপনার কাছে এই পরিমাণ পণ্য আছে, আপনি কেন বাজারে ছাড়তেছেন না। তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আর সেই জবাবদিহি করতে গেলে সরকার শক্ত করে ধরে, তাহলে তাদের এই সিন্ডিকেটটা, তাদের যে কারসাজি, এটা সহজে বন্ধ করা যাবে। কিন্তু সরকারের সদিচ্ছা সেখানে লাগবে যে তারা নানা রকম খেলা দেখানোর চেষ্টা করবে, তারা নানা ধরনের সংকট দেখানোর চেষ্টা করবে। সেদিকে না তাকিয়ে হয়তো বাজারে কিছুদিনের জন্য কোনো কিছু সংকট হতে পারে, আমরা এটা সেটা মেনে নিলাম, কিন্তু সরকারকে উচিত যে এইটা কিছুদিনের জন্য মেনে নিয়ে যে ব্যবসায়ী এই কাজটা করতেছে তাকে শক্ত করে ধরা, তার ট্যাক্স ফাইল ঠিক আছে কিনা, তার ব্যাংকের হিসাব কি, বা সে কী ধরনের মজুত করতেছে, বা তার যে ধরনের কারসাজি, এইটা ধরে তাকে শাস্তি দিলে, এরকম 5 থেকে 6টা যদি শাস্তি দেওয়া যায়, প্রতিষ্ঠিত কোম্পানি। সবাই এমনিতেই ঠিক হয়ে যাচ্ছে। ডেস্টিনেশন যেখানেই হোক, টিকিট কাটুন সামটেকে। সামটেক ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে দিচ্ছে স্বল্প খরচে এয়ার টিকিট কাটার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পণ্যের দাম 10%। এখন ধরেন মূল্যস্ফীতি হলো 9 থেকে 10%। খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 12 থেকে 14% মতো।
এটা তো সরকারি হিসাব, কিন্তু আপনি যদি মানে বিবিএস এর বাইরে যান, মানে আপনি যদি সত্যিকার অর্থে নিজে ভোক্তা হিসেবে যদি খেয়াল করেন, দেখবেন যে পণ্যের দাম কিন্তু 10% বা 14%, 12% না, এটা কিন্তু 30, 40, 50 এবং কিছু কিছু পণ্য কিন্তু 100% পর্যন্ত বাড়ছে। অর্থাৎ গত বছর আমি যে পণ্যটা 100 টাকায় কিনছি, আজকে কিন্তু সেই পণ্য আমাকে কোনো কোনো পণ্য 200 টাকা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই 10%-এর মধ্যে আটকে নেই, 100% পর্যন্ত বেড়ে গেছে। তো এটাকে শক্তভাবে মনিটরিং করতে হবে। এই যে আমাদেরই আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিছুদিন হঠাৎ একটা হাঁকডাক করে, হ্যাঁ, তারা এই যে খুচরা বাজারগুলোতে অভিযান চালায়, কিন্তু দেখা যাচ্ছে যে গুদামে গিয়ে তেমন একটা অভিযান চালায় না, বা যাকে ধরার দরকার তাকে ধরে না। ধরে না। প্রতিযোগিতা কমিশন নামে একটা আমাদের কমিশন করে আছে, যারা মাসে মাসে বেতন নেয়, সরকারি প্রতিষ্ঠান মাসে মাসে কিন্তু ঠিকই বেতন নিচ্ছে, কিন্তু তারা সরকার বাজারে ঠিকঠাক মতো প্রতিযোগিতা হচ্ছে কিনা, ঠিকঠাক পণ্যের দাম ন্যায্য হচ্ছে কিনা, তারা সেদিকে কোনো খেয়াল নাই। হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় কি করবে আপনি মনে হয় আমি বেশি টাইম নিয়ে নিচ্ছে। আচ্ছা, সামনে তো রোজা, হ্যাঁ, তো সামনে তো রোজা মনে হয় আবার সবকিছুর দাম বাড়তে পারে, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, বাড়বে বা বাড়লে কি করা উচিত? আচ্ছা, আসলে রোজা মানে হলো, আপনি একটা উদাহরণ দিয়ে শুরু করি, সেটা হলো আপনি এই যে ক্রিসমাস গেল না কয়েকদিন আগে, দেখবেন যে আপনি আমেরিকা সহ ইউরোপের দেশগুলো প্রাইস রিডাকশন, ডিসকাউন্ট, এটা সেটা কত কিছু, উৎসব একটা, তারা এটাকে উৎসব হিসেবে দেখে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো। আপনি দেখেন, আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখেন, যখন এই রমজান আসে, ঈদ আসে, তারাও কিন্তু অনেক, মানে তারা লাভ করে না বললেই চলে। কারণ কি, তারা এই রমজানের ব্যবসাটাকে তারা ইবাদত হিসেবে দেখে। ব্যবসাটা ইবাদত, কারণ বলছে যে যারা সৎ ব্যবসা করবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। এটা বড় একটা অফার না? অবশ্যই একটা মুসলিম হিসেবে একটা বড় অফার। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই অফারটা নিতে যাচ্ছে কারা, যারা সত্যিকার হচ্ছে খাঁটি মুসলিম। মধ্যপ্রাচ্যে দেখেন ওই ইসলামিক দেশগুলোতে দেখবেন যে এই সময় পণ্যের দাম অনেক ছাড় দেয়, অর্ধেকে চলে আসে বা অনেক চলে। ঠিক উল্টাটা আমাদের দেশে কি করে, দাড়ি রাখে কেন? দাড়ি রাখা হলো তাকে বিশ্বাস করার জন্য, কারণ আপনি আমার কাছে বেশি কিনবেন, কারণ আমি সত্যবাদী। কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখবেন যে ও মাছের, হয়তো আপনি পাবদা মাছ কিনতে যাবেন, ও মাছের উপরে বড় মাছগুলো উপরে রাখবে, এটা দেখে বলবে যে এই যে বড় বড় মাছ দাম এসব, কিন্তু ভেতরে গিয়ে আপনি দেখবেন যে ছোট ছোট মাছগুলো ভেতরে, এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা। তো বাংলাদেশি ব্যবসা যারা করে এরা অধিকাংশ প্রতারক, এই দাড়ি রাখে বা যারা খুব লেবাস ধরে, এরা ভেতরে আসলে প্রতারক। এই লেবাসটা তাদের একটা ব্যবসার একটা মানে একটা লেবাস আর কি, যে তাকে বিশ্বাস করানো যে একটা ওয়ে, কিন্তু সত্যি করতে ভেতরেই নাই। এই যে রমজানে দেখবেন যে আপনি সব কিছু দাম বেড়ে যায়, আসলে এখানে ছোট বড় সব এই সিন্ডিকেটের সাথে সবাই জড়িত। এই তাদের মধ্যে আসলে সেই ইমানটা নাই, মানে তাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাকে লাভ করতে হবে যেভাবে হোক। মানে এটা যে একটা ইবাদতের সময়, বা এটা যে একটা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর সাথে জান্নাতে যাওয়ার একটা সুযোগ, এটা তারা সেভাবে দেখে না। তারা প্রত্যেকটা বিষয় দেখে আমাকে লাভ করতে হবে। নট অনলি এই রমজান, আপনি ঈদের মধ্যে দেখবেন যে আপনি সব কিছু দাম বেড়ে যায়।